আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে হরমুজ প্রণালীতে স্থায়ী টোল বসাচ্ছেন ইরান ও ওমান। যুক্তরাষ্ট্রের নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে বাইডেনের জলবায়ু নীতি স্থগিত করলেন ট্রাম্প। আমেরিকার বন্দিশালায় আত্মহত্যার রেকর্ড, 1 বছরে কাস্টডিতে মৃত্যু বেড়েছে প্রায় 3 গুণ। মাত্র $50 বিশ্বকাপের টিকিট, সাধারণ মানুষের জন্য নিউ ইয়র্ক মেয়রের ঐতিহাসিক ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালীতে স্থায়ী টোল আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির উপেক্ষা করেই দেশ দুটি এই আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, টোল ব্যবস্থা বহাল রাখলে যুদ্ধ থামানোর কোনো চুক্তি সফল হবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ স্ট্রেইট অফ হরমুজ স্থায়ী টোল বা ট্রানজিট ফি আদায়ের বিষয়ে আলোচনা শুরু করেছে ইরান ও ওমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আন্তর্জাতিক জলপথকে সম্পূর্ণ উন্মুক্ত রাখার আহ্বান জানালেও নতুন এই কূটনৈতিক তৎপরতায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্ট্রেইট অফ হরমুজ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় 1/5 পরিবাহিত হয়। চলমান যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথটিতে দীর্ঘদিন ধরে অচল অবস্থা তৈরি হয়েছে। ইরান প্রস্তাব করেছে, যুদ্ধ পরবর্তী সময়ে এই রুট দিয়ে চলাচলকারী প্রতিটি ট্যাঙ্কার থেকে $20 লাখ করে ফি আদায় করা হবে। সবচেয়ে বড় চমক তৈরি করেছে ওমানের অবস্থান। ঐতিহাসিকভাবে নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত ওমান এখন ইরানের এই টোল আদায়ের পরিকল্পনা এবং তা থেকে প্রাপ্ত রাজস্ব ভাগাভাগি করার প্রস্তাবে সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন এবং অবৈধ সুরক্ষা চাঁদা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে টোল ব্যবস্থা চালু রাখতে চায়, তবে চলমান যুদ্ধ বন্ধের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তবে ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিরোধ এই শান্তি আলোচনার মূল প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। এই টানাপোড়েনের মাঝেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নতুন করে বাড়তে শুরু করেছে। নিত্যপণ্যের লাগামহীন দাম কমাতে বাইডেন আমলে দুটি বড় পরিবেশ নীতি বদলে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, এতে আমেরিকানদের প্রায় $240 কোটি সাশ্রয় হবে। তবে সমালোচকদের প্রশ্ন, পরিবেশ সুরক্ষার নিয়ম শিথিল করলেও সত্যি কি কমবে গ্রোসারির দাম? জানুন প্রতিবেদনে। আমেরিকায় হুহু করে বাড়তে থাকা গ্রোসারি বা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে বাইডেন আমলের আরও দুটি বড় পরিবেশ নীতি ও আইন এক ঝটকায় বদলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে আমেরিকার সুপার শপ ও সাধারণ মানুষের প্রায় $2.4 বিলিয়ন বা $240 কোটি সাশ্রয় হবে, যার সরাসরি প্রভাব পড়বে খাদ্যের বাজারে। মূলত 2023 সালে বাইডেন প্রশাসনের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ ফ্রিজ, এসি এবং ডিপ ফ্রিজারে জলবায়ুর জন্য ক্ষতিকর হাইড্রোফ্লুরোকার্বন বা এইচএফসি গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে নিষিদ্ধ করার নিয়ম জারি করেছিল। ট্রাম্প ওভাল অফিসে ক্রুগার, পিগলি, উইগলির মতো আমেরিকার শীর্ষ গ্রোসারি চেইনের প্রধানদের পাশে নিয়ে এই নিয়মকে ব্যবসার ওপর ভয়াবহ বোঝা বলে আখ্যা দেন এবং এর কার্যকারিতার সময়সীমা অনেক পিছিয়ে দেন। একই সাথে পণ্য পরিবহনের রেফ্রিজারেটর গাড়িগুলোকে লিক চেকিং এর কড়া নিয়ম থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি, বাইডেনের জোর করে চাপিয়ে দেয়া এনার্জি এফিসিয়েন্ট ফ্রিজগুলো ঠিক মতো কাজ করে না এবং এগুলো খাবারের দাম বাড়িয়ে দিচ্ছিল।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় গত এপ্রিলে আমেরিকার মূল্যস্ফীতি ৩.৮% ঠেকেছে, যা গত ৩ বছরের সর্বোচ্চ। আগামী নভেম্বরের মিড টার্ম বা মধ্যবর্তী নির্বাচনের আগে এই মূল্যস্ফীতি রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক মাথা ব্যথার কারণ। তাই ট্রাম্প প্রশাসন এই ডিরেগুলেশনের মাধ্যমে দ্রুত বাজার শান্ত করতে চাইছে। যদিও সুপার শপগুলো পণ্যের দাম কমানোর কোনো লিখিত গ্যারান্টি দেয়নি, তবে ক্রুগার সিইও গ্রেগ ফোরান জানিয়েছেন তারা ইতিমধ্যেই ক্রেতাদের স্বস্তি দিতে কাজ শুরু করেছেন। নিউ ইয়র্ক ও নিউ জার্সির 137টি দোকানে পণ্যের দাম স্থায়ীভাবে কমানোর ঘোষণা দিয়েছে স্টপ অ্যান্ড শপ। মূল্যস্ফীতির চাপে থাকা ক্রেতাদের স্বস্তি দিতেই এই প্রাইসিং রিসেট। এতে ব্যাগেল, স্যালমন ও নাথানস হটডগের মতো জনপ্রিয় খাবারের দাম 9% থেকে 28% পর্যন্ত কমেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন বাজেট মেটাতে সহায়ক হবে। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। আমেরিকায় চলমান তীব্র অর্থনৈতিক সংকট আর আকাশ ছোঁয়া মূল্যস্ফীতির মাঝেই নিউ ইয়র্ক ও নিউ জার্সির ক্রেতাদের জন্য এলো এক বিরাট সুখবর। দীর্ঘদিনের চড়া দামের পর এবারে স্থায়ীভাবে পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে আমেরিকার জনপ্রিয় সুপার শপ চেইন স্টপ অ্যান্ড শপ। কোম্পানিটি জানিয়েছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে থাকা তাদের 137টি আউটলেটেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। ক্রেতাদের প্রতিদিনের পছন্দের খাবার যেমন বেগেল এবং স্মোকড স্যামনের দাম আগের চেয়ে প্রায় 23% পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মেমোরিয়াল ডের জনপ্রিয় খাবার কাইজার রোল বা বার্গার বানের দাম কমেছে 9% এবং আস্ত রোটিসেরি চিকেনের দাম $1 কমিয়ে মাত্র $6.99 করা হয়েছে। কেকের দামেও দেওয়া হয়েছে 23% ছাড়। স্টপ অ্যান্ড শপ এর প্রেসিডেন্ট রজার হুইলার জানান, 2020 সালে করোনা মহামারীর শুরুর পর থেকেই ক্রেতারা লাগামহীন দাম নিয়ে অভিযোগ করেছিলেন। বর্তমানে একদিকে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালনে $5 ছাড়িয়েছে, অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস বিল বেড়েই চলেছে। এমন কঠিন সময়ে সাধারণ মানুষের ওপর থেকে চাপ কমাতে এবং তাদের বাজেট মেলাতেই এই স্থায়ী প্রাইসিং রিসেট বা মূল্য সংশোধন করা হলো। বিশেষজ্ঞরা বলছেন এই রেকর্ড মূল্য ছাড়ের মাধ্যমে কোম্পানিটি যেমন তাদের পুরনো ও অনুগত গ্রাহকদের ধরে রাখতে চাইছে, ঠিক তেমনি অন্যান্য চেইন শপ থেকে নতুন ক্রেতাদেরও নিজেদের দিকে টানার চেষ্টা করছে। তবে কারণ যাই হোক না কেন, বাজারের এই অগ্নিমূল্যের যুগে মার্কিন মধ্যবিত্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। আমেরিকার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারগুলো ঘিরে উঠে এসেছে ভয়াবহ তথ্য। অনির্দিষ্টকালের বন্দিত্ব, মানসিক চাপ ও অনিশ্চয়তায় আত্মহত্যা ও আত্মক্ষতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। মানবাধিকার কর্মীদের প্রশ্ন, কঠোর অভিবাসন নীতির আড়ালে কি ভয়াবহ মানবিক সংকট তৈরি হচ্ছে? বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকার মেক্সিকো সীমান্ত ও অভ্যন্তরীণ রাজ্যগুলোতে অবৈধ অভিবাসীদের আটকে রাখার ডিটেনশন সেন্টার বা বন্দিশালাগুলো থেকে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো চাঞ্চল্যকর এবং ভয়াবহ তথ্য। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে রেকর্ড সংখ্যক অভিবাসীকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার ফলে এসব সেন্টারে বন্দীদের মাঝে আত্মহনন ও নিজের ক্ষতি করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের সংগৃহীত নথি অনুযায়ী গত 1 বছরে আমেরিকার 6টি বড় ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে 1000-এরও বেশি জরুরি বা 911 কল করা হয়েছে, যার মধ্যে অনেকগুলোই ছিল বন্দীদের গুরুতর আত্মহত্যার চেষ্টা। কোথাও কোনো গর্ভবতী নারী দেয়ালে মাথা ঠুকে আত্মহত্যার চেষ্টা করছেন, তো কোথাও বন্দীরা ব্লেড বা টয়লেট ক্লিন কেমিক্যাল খেয়ে নিজের জীবন শেষ করতে চাইছেন। সরকারি তথ্য বলছে 20 বছরের ইতিহাসে এবারই প্রথম ডিটেনশন সেন্টারগুলোতে আত্মহত্যার হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং গত 1 বছরে কাস্টাডিতে বা হেফাজতে মৃত্যুর সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় 3 গুণ বেড়েছে। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন এই চরম সংকটের মূল কারণ হলো অনির্দিষ্টকালের বন্দিদশা। বন্দীরা জানেন না তারা কবে মুক্তি পাবেন বা আদৌ কখনো বের হতে পারবেন কি না।
বর্তমানে আইসের হেফাজতে প্রায় 60,000 মানুষ বন্দী রয়েছেন, যাদের গড় বন্দিত্বের সময়সীমা 36 দিন থেকে বেড়ে 50 দিন ছাড়িয়েছে। জর্জিয়ার স্টুয়ার্ট ডিটেনশন সেন্টারের মতো একাধিক কেন্দ্রে সুইসাইড প্রিভেনশন বা আত্মহত্যা রোধের মৌলিক নিয়মগুলো মানা হচ্ছে না বলে তদন্তে উঠে এসেছে। অন্যদিকে অনেক কেন্দ্রে বন্দীদের রহস্যময় মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ তুলছে তাদের পরিবার, যা পুরো মার্কিন অভিবাসন নীতিকে এক বড় ধরনের মানবিক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নিরাপদ শহর গড়তে আসল ভূমিকা কার? কঠোর আইন নাকি শক্তিশালী অর্থনীতি? যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ নিরাপদ শহরের উদাহরণ ঘিরে নতুন করে উঠেছে অভিবাসন নীতি নিয়ে বিতর্ক। তবে বিশেষজ্ঞরা বলছেন আয়, শিক্ষা ও স্থায়ী বসবাসের পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের প্রতিবেদনে। আমেরিকার সবচেয়ে নিরাপদ শহরগুলোর পেছনে আসল রহস্য কি? কেবল উচ্চ আয় নাকি কঠোর অভিবাসন নীতি? ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সাম্প্রতিক এক পরিসংখ্যানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে আমেরিকার শীর্ষ 10টি নিরাপদ শহরের বেশিরভাগই এমন এলাকায় অবস্থিত যেখানে স্থানীয় প্রশাসন ফেডারেল ইমিগ্রেশন বিভাগ বা আইস এর সাথে সরাসরি সহযোগিতা করে কাজ করছে। এই তালিকায় আমেরিকার সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে জর্জিয়ার জনস ক্রিক। 2024 সালে জর্জিয়া ক্রিমিনাল এলিয়েন ট্র্যাক অ্যান্ড রিপোর্ট অ্যাক্ট অনুযায়ী এখানে স্থানীয় পুলিশ আইসের সাথে 287G চুক্তির মাধ্যমে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের বাধ্য। এমনকি কোনো এলাকা আইসকে সহযোগিতা না করলে তাদের সরকারি ফান্ড বন্ধের বিধানও রয়েছে। জর্জিয়ার মতোই ফ্লোরিডার হোমোসেসা স্প্রিংস ও ওয়েস্টার্ন এবং টেক্সাসের ফ্লাওয়ার মাউন্ডের মতো নিরাপদ শহরগুলো কঠোর অভিবাসন নীতির আওতায় চলছে। টেক্সাসে এখন টাস্ক ফোর্স মডেল ব্যবহার করে পুলিশ সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের সরাসরি আটক করছে। অন্যদিকে ইন্ডিয়ানার কার্মেল ও ফিশার্স শহরের আইন অনুযায়ী কোনো স্থানীয় কর্মকর্তা ইমিগ্রেশন আইন প্রয়োগে অস্বীকৃতি জানালে স্টেট অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে মামলা করতে পারেন। তবে বিশেষজ্ঞরা বলছেন কেবল আইসের সাথে চুক্তির কারণেই এই শহরগুলো নিরাপদ নয়। উচ্চ গড় আয়, মিক্সড ইউজ এবং বাণিজ্যিক আবাসনের অভাব এবং ভাসমান ভাড়াটিয়া না থাকাও অপরাধ মুক্ত পরিবেশ ধরে রাখতে বড় ভূমিকা রাখছে। যদিও ম্যাসাচুসেটসের নিউটন বা ওয়াশিংটনের সামামিশের মতো ব্যতিক্রমী কিছু শহর আইসকে সহযোগিতা না করেও নিরাপদ, তবে আমেরিকার 39টি রাজ্যেই এখন আইসের সাথে স্থানীয় পুলিশের এই সমন্বিত মডেল জননিরাপত্তার মূল হাতিয়ার হয়ে উঠেছে। জন্মসূত্রের নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ট্রাম্প এই নীতিকে দেশের অভিবাসন ব্যবস্থার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। সমর্থকরা পরিবর্তনের পক্ষে থাকলেও বিরোধীরা এটিকে সাংবিধানিক অধিকার হিসাবে দেখছেন। ফলে বিষয়টি আরও জটিল হয়ে উঠছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের নাগরিকত্ব নীতির কড়া সমালোচনা করেছেন। তিনি আসন্ন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে ঘিরে মন্তব্য করতে গিয়ে বলেন, বার্থরাইট সিটিজেনশিপ ইজ এ ডিসগ্রেস, অর্থাৎ জন্মসূত্রের নাগরিকত্ব একটি লজ্জাজনক ব্যবস্থা। ট্রাম্পের মতে এই নীতি অবৈধ অভিবাসনকে উৎসাহিত করছে এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তিনি দাবি করেন বহু মানুষ শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নাগরিক সুবিধা পাওয়ার সুযোগ নিচ্ছে, যা দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী। এই ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সমর্থকদের একাংশ মনে করে জন্মসূত্রের নাগরিকত্বের নিয়ম পরিবর্তন করলে অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর ও কার্যকর হবে। তবে বিরোধীরা বলছেন এটি সংবিধান সম্মত অধিকার এবং একে বদলানো হলে লাখো মানুষ আইনি অনিশ্চয়তায় পড়বে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান এমন এক সময়ে এসেছে যখন সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ের অপেক্ষায় রয়েছে দেশটি। এই রায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আইন ও অভিবাসন নীতির ভবিষ্যৎ দিক নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বিতর্ক শুধু আইনি সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আসন্ন নির্বাচনী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। ফলে বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফুটবল প্রেমীদের জন্য এ যেন স্বপ্ন পূরণের খবর।
যেখানে ফিফা বিশ্বকাপের টিকিট কালোবাজারে হাজার হাজার ডলারে বিক্রি হচ্ছে, সেখানে মাত্র $50 বিশ্বকাপ দেখার সুযোগ করে দিলেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের সাধারণ শ্রমজীবী মানুষের জন্য চালু হচ্ছে বিশেষ লটারি, যেখানে বিজয়ীরা পাবেন বিশ্বকাপের টিকিটের পাশাপাশি মেটলাইফ স্টেডিয়ামে যাওয়ার ফ্রি বাস সুবিধাও। ফুটবল প্রেমীদের জন্য, বিশেষ করে আমেরিকার নিউ ইয়র্কে বসবাসরত সাধারণ মানুষের জন্য এলো এক অবিশ্বাস্য ও দারুণ সুখবর। আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলের টিকিট যেখানে কালোবাজারে হাজার হাজার ডলারে বিক্রি হচ্ছে, সেখানে মাত্র $50 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মেয়র বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে সাধারণ ও শ্রমজীবী নিউ ইয়র্কবাসীদের বিশ্বকাপের আমেজ দেওয়ার জন্য 1000টি বিশেষ টিকিটের ব্যবস্থা করা হয়েছে। আগামী সোমবার সকাল 10টা থেকে একটি অনলাইন লটারি ওপেন বা চালু হবে, যেখানে অংশ নিয়ে নিউ ইয়র্কের নাগরিকরা এই টিকিট জেতার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এই $50 টিকিটের সাথে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যাওয়া আসার জন্য ফ্রি বা বিনামূল্যে রাউন্ড ট্রিপ বাস টিকিটও দেওয়া হবে। তবে টিকিট জালিয়াতি এবং কালোবাজারি রুখতে মেয়র মামদানি এক কড়া নিয়ম জারি করেছেন। এই লটারির টিকিট কোনোভাবেই অন্য কারো কাছে হস্তান্তর বা বিক্রি করা যাবে না এবং স্টেডিয়ামগামী বাসে ওঠার সময়ই সরাসরি বিজয়ীদের হাতে টিকিট তুলে দেওয়া হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে মেয়রের দীর্ঘ আলোচনার পর এই সমঝোতা বাস্তব রূপ পেয়েছে, যেখানে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল সহ 8টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়ার দাম নিয়ে সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন এত দাম দিয়ে তিনিও টিকিট কিনবেন না। ট্রাম্পের সেই সমালোচনার পর নিউ ইয়র্ক মেয়রের এই $50 মাস্টার স্ট্রোক সাধারণ ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিহাসের বৃহত্তম জুয়া বা স্পোর্টস বেটিংয়ের রেকর্ড গড়তে যাচ্ছেন 2026 ফিফা বিশ্বকাপ। আগামী জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া এই আসরে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই $100 কোটি বাজি ধরা হতে পারে, যা দেশটির জনপ্রিয় সুপার বোল এর রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। বিস্তারিত আন্তর্জাতিক স্পোর্ট ডেস্ক থেকে। আসন্ন 2026 ফিফা বিশ্বকাপ কেবল মাঠের লড়াইয়েই নয়, ইতিহাসের সবচেয়ে বড় জুয়ার আসর হিসেবেও রেকর্ড গড়তে যাচ্ছে। আগামী 11 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে কেবল আমেরিকানরাই $3 বিলিয়ন বা $300 কোটি বেশি বাজি ধরবেন বলে ধারণা করা হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলা সুপার বোলের বাজির রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। স্পোর্টস বেটিং অ্যানালিস্টদের মতে এবার টুর্নামেন্ট জুড়ে বৈধ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রায় $310 কোটি বাজি ধরা হতে পারে। এর বাইরে পলি মার্কেট ও কালশির মতো প্রেডিকশন মার্কেটগুলোতেও আরও $240 কোটি লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে। 2022 সালের কাতার বিশ্বকাপে আমেরিকানরা মোট $180 কোটি বাজি ধরেছিলেন, যা এবার 3 গুণ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে মোবাইল বেটিং বা অনলাইন জুয়া বৈধ করা এবং সকার বা ফুটবল নিয়ে স্থানীয়দের ক্রমবর্ধমান আগ্রহই এই উন্মোচনের মূল কারণ। এছাড়া এবারই প্রথম টুর্নামেন্টটি 32 দল থেকে বাড়িয়ে 48 দলে রূপান্তর করা হয়েছে, ফলে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 104টিতে, যা জুয়ারিদের বাজি ধরার সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে। একটি জরিপ অনুযায়ী শতকরা 58% আমেরিকান এই বিশ্বকাপে কোনো না কোনোভাবে বাজি ধরার পরিকল্পনা করছেন। বাজির দরে বরাবরের মতোই ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে স্বাগতিক দেশ হিসেবে আমেরিকার বিশ্বকাপ জেতার সম্ভাবনা মাত্র 1% হলেও তারা গ্রুপ পর্বে নিজেদের গ্রুপে শীর্ষস্থানে থাকবে বলে মনে করছেন বুকমেকাররা। ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যাবেন কিনা তা নিয়ে রসিকতা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় বিয়েতে গেলেও সমালোচনা, না গেলেও সমালোচনা। তবে সরকারি সূচি বলছে ট্রাম্পের বাহামাসে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বিস্তারিত পুরো প্রতিবেদনে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়েতে উপস্থিত থাকবেন? হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে এক রসাত্মক কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন চলমান ইরান যুদ্ধ এবং অন্যান্য আন্তর্জাতিক ব্যস্ততার কারণে এই মুহূর্তে বড় ছেলের বিয়েতে যোগ দেওয়ার মতো উপযুক্ত সময় বা টাইমিং তার নেই।
আগামী শনিবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামাসে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তার বাগদত্তা বেটিনা অ্যান্ডারসনের বিয়ের আসর বসার কথা রয়েছে। গত ডিসেম্বরে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতিতেই এই যুগল তাদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। তবে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ছেলে অবশ্যই চায় আমি যাই, কিন্তু এটি খুবই ছোট এবং ব্যক্তিগত একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি চেষ্টা করব যাওয়ার, তবে আমার সামনে এখন ইরান যুদ্ধ এবং আরও অনেক বড় বড় বিষয় সামলাতে হচ্ছে। এই পরিস্থিতিতে আমি কোনোভাবেই জিততে পারবো না। মিডিয়া বা গণমাধ্যমকে কটাক্ষ করে ট্রাম্প আরও বলেন, আমি যদি বিয়েতে যাই তবে ফেক নিউজ মিডিয়া আমাকে মারবে যে দেশের এই পরিস্থিতিতে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, আর যদি না যাই তবে বলবে আমি নিষ্ঠুর বাবা। তবে শত ব্যস্ততার মাঝেও নতুন এই দম্পতিকে শুভকামনা জানিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, হোয়াইট হাউস থেকে প্রকাশিত ট্রাম্পের আগামী শনিবারের সরকারি শিডিউলে দেখা গেছে তিনি বাহামাস নয় বরং নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থান করবেন। ফলে ট্রাম্পের এই রাজকীয় বিয়েতে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অঙ্গহানির ঘটনা। বিশেষ করে মাদকাসক্তদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। কেন এই ভয়াবহ পরিস্থিতি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ম্যাস জেনারেল ব্রিঘাম এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে 2016 থেকে 2022 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে অঙ্গচ্ছেদের হার 35% বেড়েছে। তবে যারা ওপিওড বা তীব্র ব্যথানাশক মাদকে আসক্ত তাদের ক্ষেত্রে এই হার বেড়েছে 66%। গবেষকরা বলছেন, এই ধরনের রোগীদের ক্ষেত্রে সংক্রমণ এতটাই গভীরে পৌঁছাচ্ছে যে হাত বা হাঁটুর ওপর থেকে পা কেটে বাদ দিতে হচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে জাইলাজিন নামক এক ভেটেরিনারি ট্র্যাঙ্কুইলাইজারকে দায়ী করা হচ্ছে, যা বর্তমানে অবৈধ মাদকের সাথে মেশানো হচ্ছে। এটি শরীরে পচনশীল ক্ষত তৈরি করে, যা সহজে নিরাময় হয় না। পাশাপাশি আবাসন সংকট এবং সঠিক সময়ে চিকিৎসার অভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। উত্তর পূর্ব এবং পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এই প্রকোপ সবচেয়ে বেশি। তবে আশার কথা হলো 2024 এবং 2025 সালের প্রাথমিক তথ্য অনুযায়ী ফেন্টানিল সহ অন্যান্য ওপিওড ওভারডোজ বা অতিমাত্রায় সেবনে মৃত্যুর হার কমতে শুরু করেছে। নিউ ইয়র্কে এই মৃত্যুর হার 2022 সালের তুলনায় প্রায় 52% কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর হার কমলেও যারা বেঁচে ফিরেছেন তাদের জীবনে এই স্থায়ী পঙ্গুত্ব এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সচেতনতা এবং সঠিক সময়ে ক্ষতের চিকিৎসা এই সংকট মোকাবেলায় প্রধান হাতিয়ার হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।